দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়ে হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার। ঋণের টাকা পরিশোধ না করতেই খুনের পরিকল্পনা। টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে। হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা, সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটে ফেলে। হানি ট্র্যাপে ফেলে বাবাকে হত্যা করে ছেলে। 2 বছর পর চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন। ঘাতক ছেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। বেলাল এবং জলিল গামছা পেঁচায় তার বাবাকে হত্যা করে লাশটি আউটার সার্কুলার রোডে ফেলে যায়। বাকলিয়ায় দেবে যাওয়া রিটেইনিং ওয়াল ও সড়কটি চালু হয়নি 3 দিনেও। আবাসিক ভবন, দোকানপাট, স্থাপনা ধসের শঙ্কা, ঠিকাদারের উপর এলাকাবাসীর ক্ষোভ। ওয়ালটা ভাঙ্গা একবার খালের ভিতরে পড়ে গেছে আর কি, এতে আমাদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে। আগের থেকে ছিল একটা ফাটল, পানি ঢুকতে ঢুকতে নিচে বালু সরে যাওয়া নেয়, দুম করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখানে মানুষের কিছু দুর্ভোগ শুরু হয়েছে, গাড়ি ওঠা বন্ধ করে দিয়েছে। লোকের চলাফেরা করতে, গাড়ি আসা যাওয়া করতে অনেক সমস্যা হচ্ছে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। ধারের টাকা শোধ না করতেই চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়েকে খুন করেন এক প্রতিবেশী। এই নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বর্ণনা দেন ঘাতক। তার দেয়া তথ্য মতে উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত ছুরি এবং নিহতের মোবাইল ফোন। মা মেয়েকে হত্যার পর আনোয়ারার নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যান তেজপ্রিয় বড়ুয়া রিমন। প্রযুক্তির সহায়তা, গতিবিধি পর্যবেক্ষণ করে ঘটনার 24 ঘন্টার মাথায় সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইল ফোন। গৃহবধূ অ্যানি বড়ুয়া উনি কিন্তু বেঁচে ছিলেন এবং একজন কিন্তু এখানে একটা ভিডিও ধারণ করেছিলেন। তখন ওই সময় সে অস্পষ্ট আকারে একটা নাম বলেছিল, যেটা হয়তো আমরা বুঝতে পারতেছিলাম না, তখন তাদের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে আসলে বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানকার লোকজন যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা ওইটা কিন্তু বুঝতে পারছে, মানে ইঙ্গিতটা করছিল ওইদিকে। গ্রেপ্তার রিমন হলেন সুজন বড়ুয়ার চাচাতো ভাই। পাশাপাশি ঘর, অটো রিকশা কেনার জন্য সুজনের কাছ থেকে 1,70,000 টাকা ধার নেয় রিমন। শর্ত ছিল প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করবে। এই টাকা ফেরত দেওয়ার জন্য লিখিত স্টাম্পটি হাতিয়ে নিতে সেই রাতে সুজনের ঘরে ঢোকেন রিমন। সেটি ছিনিয়ে নিতে বাধা দেয়ায় কুপিয়ে হত্যা করেন সুজনের স্ত্রী এনি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে। জখম হন 5 বছরের ছেলে পিয়াস। টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে, কিন্তু স্ট্যাম্প নিতে গিয়ে আসলে যখন সে চিৎকার করে এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিলো সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা, সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটে ফেলে। এখন মেয়েটা আসে, মেয়েটাকেও একইভাবে চাকু মারে। শনিবার রাতে আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় জোড়া খুনের চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। নিহতের স্বামী সুজন বড়ুয়া বাদী হয়ে রিমন এবং অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। হানি ট্র্যাপে ফেলে বাবাকে হত্যা করে ছেলে, মরদেহ ফেলে দেয় জঙ্গলে। চট্টগ্রামে চাঞ্চল্যকর এই খুনের রহস্য 2 বছর পর উদ্ঘাটন করেছে পিবিআই। ধরা পড়েছে ঘাতক ছেলে ও তার সহযোগী। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যাচ্ছে খুনের বর্ণনা। তিন বিয়ে করাই বাবা মীর মুজিবুর রহমানের উপর ক্ষোভ ছিল অটোরিকশা চালক বেলাল হোসেনের। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করায় ক্ষোভ বাড়ে আরও। শায়েস্তা করতে এক নারীকে দিয়ে ফোন করিয়ে বাবা মুজিবরকে ফাঁদে ফেলেন ছেলে। 2024 সালের 7 জুন বাকুলিয়ায় ওই নারীর বাসায় দেখা করতে গেলে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করেন। এরপর গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর মরদেহ ফেলে দেয় আউটার রিং রোডের জঙ্গলে। বাবা বাড়িতে না ফেরায় থানায় মামলা করেন মেয়ে। তদন্ত শেষে 2 বছর পর হত্যা রহস্য উদ্ঘাটন করে পিবিআই। একটি মহিলার সহায়তায় তারা হানি ট্র্যাপ সাজিয়ে ওই মহিলার বাসায় নিয়ে খাবারের সাথে তারা ঘুমের ওষুধটা মিশিয়ে দেয়। বাবা যখন নিস্তেজ হয়ে যায় তখন গাড়ির ভিতরে বেলাল এবং জলিল
গামছা পেঁচায় তার বাবাকে হত্যা করে লাশটি আউটার সার্কুলার রোডে ফেলে যায়। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবাকে খুনের বিবরণ দেন ছেলে বেলাল। হত্যায় সহযোগিতা করার অভিযোগে তার ভাইরা আব্দুল জলিলকেও গ্রেপ্তার করা হয়। ভিকটিমের মোবাইল ফোনটা আমরা উদ্ধার করি। ভিকটিমেরই প্রথম পক্ষের ছেলে বেলাল এর শ্বশুরবাড়ি থেকে। এইটা উদ্ধার করার পরে এই মামলাটা প্রথমে সিআর মামলা ছিল, পরে আমরা আদালত করে এটা জিআর মামলা করি। জিআর মামলা করে ওই সূত্র ধরে আমরা তদন্তটাকে অব্যাহত রাখি। বাবা হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মেয়ে। আমি আইনের হাতে তুলে দিয়েছি, আইনে যেটা যথেষ্টভাবে ব্যবস্থা করো, যেটা আদালতে যেটা দেয় আমি এটা মাথা পারি নেব। আমি চাই এরকম দ্বিতীয়বার যাতে কি কোনো সন্তান যাতে কোনো বাবাকে এরকম করে যাতে মারতে না পারে। আমাকে তিন করেছে, আমি শুধু এই ঘরে আমার মা বাপ ছাড়া আমার কি ছিল না। নিহত মজিবরের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী, পেশায় ছিলেন বাবুর্চি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাকলিয়ায় খালের পাশে রিটেইনিং ওয়াল ও সড়ক দেবে যাওয়ায় 3 দিন ধরে চলাচল বন্ধ। দুপাশের আবাসিক ভবন, দোকানপাট ও অন্যান্য স্থাপনা ধসের শঙ্কায় স্থানীয়রা। এই পরিস্থিতির জন্য খাল সংস্কারের নিম্নমানের কাজ এবং ঠিকাদারের অবহেলাকে দুষছেন এলাকাবাসী। চট্টগ্রাম নগরের রসুলবাগ আবাসিক এলাকায় চাকতাই ডাইভারশন খালের পাশের রিটেনিং ওয়াল ও সড়ক এভাবেই ধসে পড়ে। কেউ হতাহত না হলেও সড়কটি দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রায় 3 মাস আগে থেকেই সড়কটি দেবে যেতে শুরু করে। পরে সাময়িক সংস্কার করা হলেও শনিবার রাতে প্রায় 35 থেকে 40 মিটার দীর্ঘ রিটেনিং ওয়াল ধসে পড়ে। ওয়ালটা ভাঙ্গা একবার খালের ভিতরে পড়ে গেছে আর কি। এতে আমাদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আগের থেকে ছিল একটা ফাটল, পানি ঢুকতে ঢুকতে নিচে বালু সরে যাওয়া নেয়, দুম করে পড়ে গেছে। পরে যাওয়ার পরে এখানে মানুষের কিছু দুর্ভোগ শুরু হয়েছে, গাড়িও ছাড়া বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মেরামত করা ভালো, কারণ লোকে চলাফেরা করতে, গাড়ি আসা যাওয়া করতে অনেক সমস্যা হচ্ছে। এই অবস্থার জন্য নিম্নমানের ঠিকাদারি কাজকে দুষছেন স্থানীয়রা। দেয়াল ও সড়ক ধসের পর থেকে দুই পাশের আবাসিক ভবন, দোকানপাট নিয়েও শঙ্কায় আছেন তারা। নতুন যে দেওয়ালটা ওইটা এরকম লটকে আছিল 20 হইতে 25 মিনিট, আর পুরাতন যে দেওয়ালটা ছিল ওইটা আগে পড়ে গেছে। গাঁথনি দিয়ে কিন্তু তুলে দিছে, এখানে পর্যাপ্ত কিন্তু গিয়া দেওয়া হয় নাই, ওই সিসি ডালাই দেওয়া হয় নাই। যেটা সাবার কথা ছিল এগুলো সাবা নাই, এক কথা এখানে লুটফাট করছে, এগুলো লুটফাট করে খাইছে। এটা তো উচিত না, এটা তো কাজটা করতে গেলে জনগণের জন্য, দেশের জন্য, দেশের জন্য ভালো করে করতে হবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল সংস্কার ও রিটেনিং ওয়াল নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেড কনস্ট্রাকশনের। ঘটনার পর তাদের প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের প্রকৌশল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে প্রচুর পরিমাণ মাটি যখন অপসারণ করে তখন রাস্তাটা একটু ফাটল দেখা দিয়েছে, এবং রাস্তাটা ফাটল দেখার কারণে কালকে রিটেনিং ওয়ালটা সেখান থেকে সরে গেছে। তো এটা এখন আর্মিরা কাজ করছে, যেহেতু আর্মিদের প্রজেক্ট এখানে। এখনও আমি বলেছি যদি তারা না পারে আমরা করে দেবো আর কি। আপাতত ঝুঁকিপূর্ণ অংশে শীট পাইল বসিয়ে আরও ধস ঠেকানোর চেষ্টা চলছে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। এই মুহূর্তে সহকর্মী জোবাইদ ইবনে শাহাদাত যুক্ত হচ্ছেন। জোবাইদ, এই মুহূর্তে চলাচল শুরু হয়েছে কিনা, প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন কি বলছেন তারা? শাওন, চলাচল সেভাবে চলছে না। সাধারণ মানুষ সেই জায়গায় একটা তাদের নিরাপত্তা দাগ দিয়ে দেওয়া হয়েছে, যেই দাগটা পেরিয়েই সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে অনেকটা চলাফেরা করছেন। এবং এই যে প্রকল্প, সেনাবাহিনীর খাল খননের যে প্রকল্প, সেটার আওতায় এটা পড়ছে না, এমনটা 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আমাদেরকে জানিয়েছে। এবং তারা বলছে যে এই যে ডাইভারশন খাল, এই অংশটা কিন্তু তারা এখনো কাজ করেনি, মানে এই প্রকল্পের আওতায়, মানে খাল খনন প্রকল্পের আওতায় এই জায়গাটি এখনো তারা সেভাবে কাজ করেনি, যার কারণে এটি তাদেরকে দোষারোপ করে একটা বিভ্রান্ত তথ্য দেওয়া হচ্ছে, এমনটা তারা দাবি করছে। এবং তারা বলছে এটি সিটি কর্পোরেশন আওতাধীন, তারপরও সেনাবাহিনী থেকে এই জায়গায় স্বপ্রণোদিত হয়ে, মানে নিজ উদ্যোগে এসে তারা এই জায়গায় মেরামতের চেষ্টা করছেন। এবং সেইটাই আমরা দেখতে পাচ্ছি, এখানে তারা বিভিন্ন রকম আনুষঙ্গিক যে কাজকর্ম, খালটাকে ধরে রাখার বা সড়কটিকে ধরে রাখার সেটি চেষ্টা করছেন। কয়েকজন এখানে সাধারণ মানুষ আছেন, একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এই যে জায়গাটা আপনারা খালের অংশটা এভাবে পড়ে গেল বা দেবে গেল, এইটাতে আসলে আপনাদের এই যে ভবনগুলো আছে বা আপনাদের দুর্ভোগটা কেমন?
বিপদে আছেন কিনা মনে হয়? অবশ্যই বিপদে আছে এগুলো তো ব্যাংকে গেলে বিল্ডিং কনস্ট্রাকশন ফাউন্ডেশন জানবে, বিল্ডিং তো ঝুঁকির মধ্যে হবে, জনগণ ঝুঁকির মুখী না, বিল্ডিংও ঝুঁকির মুখী হবে, এবং তারা ব্যবসা বাণিজ্য করতেছে, দোকান পাতি সবাই ঝুঁকির মধ্যে আছে। আচ্ছা, এবং এই যে অংশটাতে আমরা দেখছি এখন বর্তমানে সমাধানের জন্য কাজ করছে সেনাবাহিনীর টিম এসে স্বপ্নদিত হয়ে তারা আমাদেরকে জানিয়েছেন কাজটা করছে, এটা আপনারা দ্রুত হয়ে যাকে আশাই তো নিশ্চয়ই আপনাদের আছে। জি এটা অবশ্যই কাজটা যত দ্রুত হয় তত ভালো, জনগণের উপকার হবে, জনভোগান্তি কমবে। সেনাবাহিনী যে কাজ করতেছে এটা একটু আরো বেটার, আরো আমরা খুশি। এটা শাওন শুনছিলেন সাধারণ মানুষ দ্রুত এই কাজটি মানে তাদের যে সড়ক ভেঙে যাওয়া বা রিটেনিং ওয়াল ভেঙে দেবে যাওয়ার যে বিষয়টা সেটাতে তারা একটু উদ্বিগ্ন, কারণ এখানে ভবন আছে, দোকানপাট আছে, আবাসিক ভবন আছে, যার কারণে তারা বলছেন যত দ্রুত এই কাজটা করে নেওয়া যায় ততই তাদের জন্য মঙ্গল, এবং তারা একেবারে সঠিকভাবে যাতে এই ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে সেটি তারা কামনা করছেন, এবং পাশাপাশি দ্রুত এই কাজটি যাতে করা হয় সেটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি জানাচ্ছেন। এবং এই ঘটনাটার পর থেকে কিন্তু আমরা দেখছি যে তাদের কাজগুলো শুরু হয়ে গেছে, যেই জায়গাটাতে আছে এখানেও তারা বিভিন্নভাবে তাদের পাইলিং করে তারা সড়কটিকে ধরে রাখার চেষ্টা করছেন, এবং সেই প্রক্রিয়াটা বেশ আগে থেকেই শুরু হয়েছে, আগে থেকে শুরু হয়েছে, এবং এটি আশা করা যাচ্ছে খুব দ্রুত হয়ে যাবে। এবং সিটি কর্পোরেশনের দিক থেকে নয়, এটি সেনাবাহিনীর দিক থেকে কাজটি করা হচ্ছে, যদিও বা এটি সিটি কর্পোরেশনের আওতায় ছিল। শাওন। জোবায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ঘিরে উন্মাদনা এখন পুরো দেশ জুড়ে। কক্সবাজারের খবর একটু জেনে নিতে চাই, সহকর্মী এহসান আল কুতুবি রয়েছেন সঙ্গে। এহসান, বিশ্বকাপ নিয়ে উত্তেজনা উন্মাদনা কেমন দেখছেন? বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা সেটি কক্সবাজার সমুদ্র সৈকতেই আমরা দেখতে পাচ্ছি। এখানে আজকে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল। শোভাযাত্রা শেষে তারা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন। একটু পরে তারা এখানে প্রোগ্রাম সেটি করবেন, এবং পাশাপাশি তারা শুরুতেই কিন্তু বৃক্ষরোপণের কর্মসূচি ছিল সেটি করেছেন, এবং কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের যে বিশাল এলাকা সেটি প্রদক্ষিণ করেই তারা এই মুহূর্তে সমুদ্র সৈকতে এসেছেন। আমরা কথা বলতে চাই, আপনারা যে আজকে এত উন্মাদনা বলবেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রোগ্রামে জনস্রোত, আপনারা অবগত ছিলেন, আমাদের জনস্রোত দেখে আপনারা বুঝতে পেরেছেন আমাদের আয়োজনটা কতটুকু সফল ছিল। আমরা একদম প্রথমে আমাদের শুরুতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করেছি, এবং পরবর্তী আপনি একটু বলবেন কেমন লাগছে আজকে? আসলে এই অনুভূতি কখনো প্রকাশ করা যাবে না। মনে করেন আমাদের সৈকত নগরী কক্সবাজার থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে আমাদের টিম আর্জেন্টিনার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ। দীর্ঘ পরিশ্রমের পর আজকে যে আপনারা কর্মসূচি করলেন সফল হলো মনে হচ্ছে? অবশ্যই সফল, এটা আমাদের সবাই যারা আসছে তারাই বলতেছে আমরা সফল কিনা। আমার মনে হচ্ছে অবশ্যই আমরা সফল। আমরা আসলে খুবই আনন্দ লাগছে, আর যে আর্জেন্টিনার যে এরকম ভরপুর মানুষজন চলে আসছে কক্সবাজারের যে র্যালিতে, তো আমরা মনে করছি এটা বাংলাদেশের একটি সর্বকালের সেরা একটি র্যালি আমরা করতে পেরেছি। পরবর্তীতে আমরা কক্সবাজার গোলচত্বর মোড়ে আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, পরবর্তীতে আমরা বিচ ক্লিনিংয়ের একটি কর্মসূচি পালন করেছি, এবং আমরা বাংলাদেশ এবং কক্সবাজারকে রিপ্রেজেন্ট করে একটি মানচিত্র প্রদর্শনী আমরা এখানে করেছি, এবং আরও অনেক আনন্দ আয়োজন রয়েছে, আরও অনেক ধরনের প্রোগ্রাম আমরা নিশ্চয়ই শুনছিলেন। এখানে বৃক্ষরোপণ একটি ব্যতিক্রমী আয়োজন, শোভাযাত্রা তো সবাই করে, এবং র্যালি, আনন্দ, শোভাযাত্রা সবকিছু তো সবসময় আমরা দেখি বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্জেন্টিনার সমর্থক যারা আছে বা ব্রাজিলের সমর্থক যারা আছে তারাও করছে, বা অন্যান্য দলের যে সমর্থক আছে তারাও করছে। কক্সবাজারের আর্জেন্টিনার সমর্থক একটু ব্যতিক্রম এই জন্যই যে তারা বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছে, এবং পাশাপাশি কক্সবাজারের সমুদ্র সৈকত যে লং গেজ বিচ বলা হয়, দীর্ঘতম সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটির উদাহরণ হিসেবে তারা আজকে বিচ ক্লিনিং এর যে কর্মসূচি সেটি একটু পরে শুরু করবেন। এহসান, অনেক ধন্যবাদ আপনাকে।
শ্রমিক নেতাদের উপর হামলা ও হয়রানিমূলক বদলির প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও মানববন্ধন করেছে বিভাগীয় শ্রমিক দল। নাসিমান ভবনে দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের পতিত স্বৈরাচারের দোসররা এখনো বহাল থাকায় শ্রমিক দল নেতাকর্মীরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সহ কয়েকজন নেতার উপর হামলা এবং পরে তাদেরকে বদলির প্রতিবাদ জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। হালদা ও কর্ণফুলী নদীর মৎস্য সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই, এমন কথা জানায় কাপ্তাই উদ্বোধনকরণ সভার বক্তারা। সকালে কাপ্তাই উপজেলা পরিষদ হলরুমে এই সভা আয়োজিত হয়। সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা। এই সময় তিনি বলেন, হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের এক অমূল্য ভাণ্ডার। এই নদীর সাথে কর্ণফুলী নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, মাছ রক্ষা, পোনা নিধন বন্ধ এবং নিষিদ্ধ জালের ব্যবহার রোধে জেলে সম্প্রদায়কে আরও দায়িত্বশীল হতে হবে। জনগণ মৎস্যজীবীদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি উত্তর জেলা সংসদের সাথে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর আন্দরকিল্লায় এই সভায় বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সংসদের নেতারা। জেলা উপজেলা পর্যায়ে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা, গীতা শিক্ষার মান উন্নয়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী কার্যক্রমের তাগিদ দেন বক্তারা। এ সময় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতির সাথে বন্দর নগরীর ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর কোতোয়ালিতে সংগঠন কার্যালয়ে এই সভায় বক্তারা বলেন, এবারের বাজেটে জুয়েলারি খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করা ইতিবাচক। 2030 সালে জুয়েলারি খাতকে রপ্তানিমুখীকরণের ঘোষণা দেন তারা। সভায় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এনামুল হক খান সহ নেতারা বক্তব্য রাখেন। পরে 21 সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠন ধরে রাখা, আন্দোলন সংগ্রাম করা এবং মামলা হামলা শিকার নেতাদের মূল্যায়ন প্রয়োজন। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।